Lesson number 6, সি ফিভার, যেটা লিখেছেন জন মেসফিল্ড। তো কবিতাটা পড়ার আগে আমাদের অবশ্যই জন মেসফিল্ড সম্পর্কে কিছু জানা উচিত। জন এডওয়ার্ড মেসফিল্ড ছিল তার পুরো নাম। 1878 সালে জন্মেছিলেন, 1967 সালে তিনি মারা যান। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক এবং পোয়েট লরেট ইংল্যান্ডের। এই পোয়েট লরেট একটা বিশেষ সম্মান, যেটা ইংল্যান্ডের রাজবাড়ি থেকে কোনো কবিকে দেওয়া হয়। যখন কাউকে পোয়েট লরেট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বা নিযুক্ত করা হয়, তখন তার কিছু বিশেষ কর্তব্য করতে হয়, পালন করতে হয়। সে কর্তব্যগুলো কি না, দেশের বিভিন্ন অনুষ্ঠান বা ওকেশন বা কোনো ইভেন্ট যেটা ওই দেশে ঘটে, সেটা নিয়ে তাকে কবিতা লিখতে হয়, বা ছোট কোনো এসে বা প্রবন্ধ লিখতে হয়, বা কোনো স্পিচ লিখে দিতে হয়, যেটা পেশ করা হবে বা পড়া হবে ওই অনুষ্ঠান বা ইভেন্টের দিন। এবং জন এডওয়ার্ড মেসফিল্ড 1930 সালে এই পোয়েট লরেট হিসেবে নিযুক্ত হন এবং তার মৃত্যু পর্যন্ত তিনি পোয়েট লরেট ছিলেন। এই কবি জন মেসফিল্ডকে আমরা মনে রেখেছি তার লেখা বাচ্চাদের উপন্যাসের জন্য। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে দ্য মিডনাইট ফোক আর দ্য বক্স অফ ডিলাইটস। এছাড়াও অসংখ্য কবিতা তিনি লিখেছেন এবং সেই সমস্ত কবিতা বই হিসেবে প্রকাশিত হয়েছে, এবং সেই কবিতার বইও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং প্রচুর পরিমাণে সেই কবিতার বই পড়া হতো। এখন আমরা যে কবিতাটা পড়ব, সি ফিভার, সেটা তার লেখা সল্ট ওয়াটার ব্যালাডস নামে কবিতার বইতে প্রথম প্রকাশিত হয়। এই সি ফিভার জন মেসফিল্ডের একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা। আর এই কবিতাটা পড়ার আগে আমাদেরকে জন মেসফিল্ডের জীবন সম্পর্কে একটু জানতে হবে। অনেক ছোট বয়সেই নিজের মা বাবাকে হারিয়ে এক আন্ট বা কাকিমার কাছে সে বড় হয়েছিল। সেই আন্ট একদমই তার অত্যন্ত পড়ার প্রতি যে আসক্তি ছিল সেটা পছন্দ করতো না। বাধ্য হয়েই বা আন্টের থেকে পালানোর জন্যই হোক, জন মেসফিল্ড জাহাজে করে পাড়ি দিয়েছিলেন। জাহাজে চড়ার উদ্দেশ্য এক হচ্ছে নাবিক হওয়া, আর দ্বিতীয় হচ্ছে জাহাজে বসে অফুরন্ত সময় পাবে সে পড়ার জন্য। বই পড়তে ভীষণ ভালোবাসতেন জন মেসফিল্ড। 4 বছর একটানা এক নাগারে তিনি জাহাজে জাহাজে করে বন্দরে বন্দরে ঘুরে বেরিয়েছেন, অসুস্থ হয়েছেন এবং সি সিকনেসে তিনি ভুগেছেন। সি সিকনেস মানে সমুদ্রে পাড়ি দিলে অনেক রকমের শরীর খারাপ হয়, সেগুলোকে সি সিকনেস বলে। তারপরে সানস্ট্রোক হয়ে গিয়ে তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন চিলি নামক দেশে। যাই হোক, এইভাবে 4 বছর ঘুরে ঘুরে জাহাজে তিনি এক সময় ভেবে দেখলেন যে তিনি লেখক হবেন। মনস্থির করেই ফেললেন এবং নিউ ইয়র্ক শহরে তিনি এক সময় জাহাজ থেকে নেমে পড়লেন, আর তিনি জাহাজে ওঠেননি। তারপরে অনেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত তিনি নিজের দেশ ইংল্যান্ডে ফিরে আসেন এবং একজন লেখক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাহলে এই যে 4 বছর জাহাজে করে ঘোরার অভিজ্ঞতা ওনার ছিল, সেই অভিজ্ঞতা থেকে অবশ্যই সমুদ্রের প্রতি তার একটা ভালোবাসা জন্মেছিল।
আর সেই কারণেই এই কবিতায় আমরা দেখতে পাবো তার সেই আকর্ষণ, সেই ভালোবাসা বা সেই টান সমুদ্রের প্রতি। 1902 সালে এই কবিতাটা লেখা হয়েছিল। আর তাহলে মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি যে এই কবিতাটার মূল বিষয় হচ্ছে ওয়ান্ডারলাস্ট বা ভ্রমণ পিপাসা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা, আর অবশ্যই নাবিকের যে জীবন তার প্রতি একটা ভালোবাসা। এই কবিতায় কবি নিজেকে তুলে ধরেছেন একজন সমুদ্রপ্রেমিক হিসেবে। এই কবিতায় আমরা দেখব কবির সমুদ্রের জন্য অফুরন্ত ভালোবাসা। আর এই কবিতায় আমরা দেখতে পাবো সমুদ্র আর সামুদ্রিক প্রাণীদের জন্য কবির আবেগ। কবি এই কবিতায় একটা ইচ্ছে প্রকাশ করছেন। কিসের ইচ্ছে? না সেই একাকী সমুদ্রে ফিরে যাওয়ার ইচ্ছে। উনি যেন মরিয়া হয়ে উঠেছেন আবার সমুদ্রে ফিরে যাওয়ার জন্য। উনি নিজে সমুদ্রে বহুদিন ঘুরেছেন, আর তাই সমুদ্রের জন্য তার সত্যি একটা আবেগ আর ভালোবাসা ছিল। আর যখন তিনি ফিরে এসেছেন আবার পিছুটান বোধ করেছেন সেই সমুদ্রের জন্য। আর সেই পিছুটান, সেই হাতছানি, সেই ডাক, এটাই এই কবিতার বিষয়। আমরা কবিতাটা পড়ার আগে বা বোঝার আগে একবার পুরো কবিতাটা পড়ে নেব। এই কবিতাগুলোকে লিরিক্যাল পোয়েমস বলা হয়। লিরিক্যাল পোয়েম কেন? কারণ এর মধ্যে একটা তাল আছে, একটা সুর আছে, একটা সিং সং ওয়েতে আমরা এই কবিতা পড়তে পারি। আর কবিতার রাইমিং স্কিমটা কীরকম? এ এ, বি বি, সি সি, ডি ডি। কারণ কি, এ প্রথম লাইনটাকে যদি আমরা এ ধরি, দ্বিতীয় লাইনটাও আবার এ, কারণ স্কাই আর বাই রাইম করছে। আবার তৃতীয় লাইনটাকে যদি আমরা বি ধরি, শেকিং আবার পরের লাইনের ব্রেকিংয়ের সঙ্গে রাইম করছে, তাই তৃতীয় এবং চতুর্থ লাইন হচ্ছে বি আর বি। আবার তারপরের স্ট্যান্জায় টাইড আর ডিনাইড রাইম করছে, তাহলে এ আর বি হয়ে গেছে। তাহলে এখানে টাইড আর ডিনাইড দুটো লাইন হবে সি সি, আর তারপরের দুটো লাইন হবে ফ্লাইং আর ক্রাইং, যেহেতু রাইম করছে একই ছন্দ, তাই ডি ডি। তাহলে এইভাবে রাইম স্কিমটা কি দাঁড়ালো? এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই আর এফ এফ। এই কবিতাটা মোট 3টে স্ট্যান্জায় বিভক্ত। প্রত্যেকটা স্ট্যান্জায় রয়েছে 4টে করে লাইন। এক একটা স্ট্যান্জায় যখন 4টে করে লাইন থাকে তখন সেই স্ট্যান্জাটাকে কোয়াট্রেন বলা হয়। এই কোয়াট্রেন লেখার যে স্টাইলটা, এটা পার্সিয়ান কবিতা থেকে নেওয়া। পার্সিয়ান কবিতাতেই প্রথম এই স্ট্যান্জা ব্যাপারটা, মানে 4টে লাইনের স্ট্যান্জা ব্যাপারটা এসেছিল। 4টে লাইনের স্ট্যান্জাকে তাহলে মনে রাখতে হবে কোয়াট্রেন বলা হয়। এবং 2টো করে লাইন হচ্ছে এক একটা কাপলেট। স্কাই আর বাই যেখানে রাইম করছে প্রথম 2টো লাইনে, এটা একটা কাপলেট। তাহলে 4টে লাইনের একটা স্ট্যান্জায় বা একটা কোয়াট্রেনে 2টো কাপলেট থাকে। তাহলে এবারে আমরা কবিতাটা পড়ে নিই একবার পুরোটা। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wills kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day, with the white clouds flying, and the flung spray and the blown spume, and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's way and the whale's way, where the wind's like a whetted knife,
and all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trick's over. I must go down to the seas again. কবি প্রথম লাইনে বলছেন আমাকে যেতেই হবে, আই মাস্ট গো, আমাকে যেতেই হবে। কোথায় যেতে হবে? সমুদ্রে যেতে হবে, আবার যেতে হবে। তাহলে এই আবার কথাটার মানে কি? এটা প্রথমবার কবি যাচ্ছেন? না, কবি আগে সমুদ্রে গেছেন, সমুদ্র তার বহু পরিচিত, কিন্তু তিনি ফিরে এসেছেন, তবুও আবার তার মন কেমন করছে, তাই তিনি আবার ফিরে যেতে চান সমুদ্রের কাছে। শুধু ফিরে যেতে চান না, ওনার মনে হচ্ছে ওনাকে ফিরে যেতে হবেই। কোথায় ফিরে যেতে হবে? টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই একাকী সমুদ্রের কাছে তাকে ফিরে যেতে হবে এবং সেই নীল আকাশের কাছে তাকে ফিরে যেতে হবে। সমুদ্রে ভেসে পড়লে কি দেখা যায়? শুধু সেই দিগন্ত বিস্তৃত সমুদ্র আর সেই নীল আকাশ, এর বাইরে আর কিছু দেখা যায় না। সমুদ্র ভীষণ একাকী, সেখানে হই হট্টগোল নেই, মানুষের ভিড় নেই। তাই কবি বলছেন একাকী সমুদ্র, লোনলি সমুদ্রের কাছে তাকে ফিরে যেতে হবে। তাহলে সমুদ্রকে এখানে কবি পার্সনিফাই করেছেন। লোনলি সি, একাকী সমুদ্র, সমুদ্রকে তিনি একটি মানুষের আকৃতি প্রদান করেছেন, যাকে বলা হয় পার্সনিফাই করা বা পার্সনিফিকেশন। তাহলে সমুদ্রকে এখানে পার্সনিফাই করা হয়েছে। এবং জাহাজটা, এই জাহাজটাকেও কবি পার্সনিফাই করেছেন। টল, লম্বা, জাহাজের ক্ষেত্রে লম্বা কথাটা কিন্তু সেইভাবে অ্যাপ্লাই করা হয় না। জাহাজের ক্ষেত্রে বিগ কথাটা অনেক বেশি অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য, কিন্তু টল কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? মানুষের ক্ষেত্রে। সুতরাং সেই টল একটা হিউম্যান কোয়ালিটি, সেটাকে জাহাজকে প্রদান করা হয়েছে। তাই জাহাজকেও কিন্তু এখানে পার্সনিফাই করা হয়েছে। আরেকটা বড় প্রমাণ পার্সনিফিকেশনের কি না, জাহাজকে হার বলে সম্বোধন করা হয়েছে, দেখো দ্বিতীয় লাইনের শেষেই। তাই এখান থেকেও প্রমাণ হচ্ছে যে জাহাজকে কিন্তু কবি পার্সনিফাই করেছেন। অ্যান্ড দ্য উইলস কিক and the wind's song and the white sails shaking. আমি একটা লম্বা জাহাজ তো চাই, আর আকাশে তারা চাই ঠিকই, আর তার সঙ্গে আরও কিছু চাই। দ্য উইলস কিক, ওপরের ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে যে উইলটা ঠিক কী। এই উইল সমস্ত যন্ত্রাংশের সঙ্গে জাহাজের কানেক্টেড থাকে, এবং এই উইল ঘুরিয়ে জাহাজকে কি করা যায়? স্টিয়ার করা যায়, তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় জলের মধ্যে দিয়ে। তাহলে এই হুইলটা যখন কিক করবে, অর্থাৎ কিক কথাটার মানে এমনিতে লাথি মারা, কিন্তু এখানে হচ্ছে সুন্দরভাবে সেটা ঘুরবে, সেটা সুন্দরভাবে ঘুরে সেটা কাজ করে এগিয়ে নিয়ে যাবে জাহাজটাকে। আর এর সঙ্গে কবি আরও কি চাইছেন না, উইন্ডস সং, বাতাসের গান। আর তার সঙ্গে চাইছেন যে জাহাজের যে সাদা মাস্তুল বা পালগুলো রয়েছে, সেই সাদা পালগুলো কাঁপবে। কিভাবে কাঁপবে? না, বাতাসের ধাক্কা লেগে। তাহলে জাহাজটা স্মুথলি এগোবে। কিভাবে এগোবে স্মুথলি? যখন সুন্দর একটা হাওয়া বইবে, আর সেই হাওয়া সুন্দরভাবে পালগুলোতে ধাক্কা দিয়ে জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। And a grey mist on the sea's face and a grey dawn breaking. আর চাই একটা ধূসর কুয়াশাচ্ছন্ন সমুদ্র, একটা ধূসর কুয়াশা মাখা সমুদ্রের মুখ চাই। আর চাই একটা ধূসর ভোর, যেটা ধীরে ধীরে সমুদ্রের বুকে উন্মোচিত হবে, বা একটা দিনের শুরু হবে। এবং দিনের শুরুটা যখন একটা ধূসর ভাব দিয়ে শুরু হয়, তখন এটা ইন্ডিকেট করে, এটা বোঝায় যে একটা সুন্দর দিন আসতে চলেছে, যেদিন একটা প্লেজেন্ট বা মনোরম ওয়েদার বা আবহাওয়া থাকবে। তাহলে একটা জাহাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো অত্যাবশ্যক। বাতাসের গান, এবং সেই বাতাসের
ধাক্কায় পালগুলোর কাঁপা, আর তারপর একটা সুন্দর ভোর, যেটা ইন্ডিকেট করবে বা বোঝাবে যে একটা সুন্দর দিন আসতে চলেছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, সেই একই লাইন দিয়ে, সেই একই কয়েকটা শব্দ দিয়ে আবার দ্বিতীয় স্ট্যান্জাটাও শুরু হচ্ছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমাকে আবার সমুদ্রে ফিরে যেতে হবে। কিসের জন্য ফিরে যেতে হবে? কারণ ওই রানিং টাইড আমাকে ডাকছে। রানিং টাইড, যে টাইড মানে কি? টাইড মানে হচ্ছে জোয়ার ভাটা বা জলের প্রবাহ। তাহলে এই জলের প্রবাহ বা এই জোয়ার ভাটার যে ডাক, সেই ডাকটাকে কিছুতেই অমান্য করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? is a wild call and a clear call that may not be denied. কারণ এই যে প্রবাহমান জল, এর ডাকটা ভীষণ ওয়াইল্ড অর্থাৎ বন্য বা প্রচণ্ড জোরালো একটা ডাক। এর হাতছানি এতটাই জোরালো যে একে ডিনাই করা যাচ্ছে না। ডিনাই করা মানে প্রত্যাখ্যান করা। একে কোনোভাবেই প্রত্যাখ্যান করা যাচ্ছে না বা ফিরিয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই এই ডাকে আমায় সাড়া দিতেই হবে। অ্যান্ড অল আই আস্ক, দেখো প্রথম স্ট্যান্সায় দ্বিতীয় লাইনে অ্যান্ড অল আই আস্ক কথাটা ইউজড হয়েছিল। আবার এখানে দ্বিতীয় স্ট্যান্সার থার্ড লাইনেও অ্যান্ড অল আই আস্ক ইউজড হয়েছে বা ব্যবহৃত হয়েছে। এই যে একই শব্দ রিপিট করা প্রত্যেকটা স্ট্যান্সায়, এটার একটা নাম আছে। এই প্যাটার্নটাকে বলা হয় অ্যানাফোরা। অ্যানাফোরাটা কেন ইউজ করা হয় না, মনের যে স্ট্রং একটা ডিজায়ার বা মনের যে একটা প্রচণ্ড জোরালো বা শক্তিশালী বাসনা, সেটা যে কতটা প্রবল সেটাকে জোর দিয়ে বোঝানোর জন্য এই অ্যানাফোরা নামক লিটারারি ডিভাইসটাকে ইউজ করা হয়ে থাকে কবিতায়। তো কবি বলছেন অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে। কবি আবার বলছেন আমি শুধু চাই একটা উইন্ডি দিন। উইন্ডি মানে যেদিন বেশ একটা মৃদু মন্দ ঝোড়ো হাওয়া বইতে থাকে, সেই দিনটাকে উইন্ডি ডে বলা হয়। উইন্ড থাকলে তবেই জাহাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে। তাই একজন নাবিকের প্রধান চাহিদা কিন্তু একটা উইন্ডি ডে। তাই কবি চাইছেন কি, একটা সুন্দর ঝোড়ো হাওয়াময় দিন। আর যখন হাওয়া থাকে তখন আকাশে কি দেখা যায়? উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আকাশে যদি হালকা সাদা মেঘ থাকে, সেই মেঘগুলোকে তখন ভেসে বেড়াতে দেখা যায়। আর কবিও তাই চাইছেন যে সেই উইন্ডি ডেতে, সেই হাওয়া মুখর দিনটিতে আকাশে থাকবে ছোট ছোট তুলোর মতো মেঘ, সাদা রঙের মেঘ, এবং তারা ভেসে বেড়াবে। আকাশে এরকম ছোট সাদা মেঘ ভেসে বেড়ালে সেটা কি ইন্ডিকেট করে বা কী বোঝায় না, একটা সুন্দর দিন, একটা প্লেজেন্ট দিনকে ইন্ডিকেট করে। আর সেই সমস্ত দিনে জাহাজে ভেসে ভারী মজা, ভারী আনন্দ। তাই সেরকমই একটা দিন কবি চাইছেন। and the flung spray and the blown spume and the seagulls crying. আর কবি চাইছেন কি না, স্প্রে জলের ছিটা, জলের ঝাপটা চারিদিকে ফ্লাং হয়ে যাক, চারিদিকে নিক্ষিপ্ত হোক, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, স্পিউম মানে এক ধরনের ফেনা বা গাছলা যাকে বলা যায়। জলের মধ্যে, সমুদ্রে ঢেউয়ের মধ্যে এরকম ফেনা দেখা যায়। তাহলে যে হাওয়াটা বইবে, সেই হাওয়াটা কি করবে? চারিদিকে ঢেউগুলোকে, ঢেউয়ের মধ্যে যে জল, সেই জলটাকে চারিদিকে স্প্রে করবে বা ছিটিয়ে দেবে। আর জলের মধ্যে যে ফেনাগুলো বা স্পিউমগুলো, সেগুলোকেও চারিদিকে উড়িয়ে দেবে, ব্লো করে দেবে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর চাই কি না, তিনি সমুদ্রে যে শঙ্খচিলেরা উড়ে বেড়ায়, সি গার্লস, তাদের চিৎকার শুনতে চান। ক্রাই কেন বলা হচ্ছে? ক্রাই মানে কিন্তু কান্না নয়, ক্রাই মানে জোরালো ডাক এখানে, বা চিৎকার করে ডাক। শঙ্খচিলের গলার আওয়াজটা খুব কর্কশ হয় আর সেটা ভীষণ জোরালো হয়, তাই ক্রাইং কথাটা ইউজ করা হয়েছে।
I must go down to the seas again to the vagrant gypsy life. I must go down to the seas again. আবার কবি বলছেন আমাকে সমুদ্রে ফিরে যেতেই হবে। কোথায় ফিরে যেতে হবে? টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরের জীবন। আর জিপসি কারা? জিপসিরা হচ্ছে যাযাবর। তাহলে যাযাবরের যে ভবঘুরের জীবন, যাযাবররা কি করে? এক জায়গায় তারা কখনো থেমে থাকে না, তারা নানান জায়গায় ঘুরে বেড়ায়। তাদের কোনো নির্দিষ্ট বসতি বলে কিছু থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোই তাদের কাজ। তাহলে সে যাযাবরের মতো ভবঘুরে হতে চাই আমি। আর সমুদ্রে ভেসে পড়লে জাহাজে করে, সেটাও এক ধরনের ভবঘুরের জীবনই হয়। সেখানেও কিন্তু থামার কোনো প্রশ্ন নেই, জাহাজে করে ভেসে যেতে হয়। এক একটা জাহাজ একটানা 7 থেকে 8 মাস অবধি জলে ভাসতে থাকে। সুতরাং আমি আবার সেই সমুদ্রের জীবনে ফিরে যেতে চাই, সেই ভবঘুরে যাযাবরের জীবনে ফিরে যেতে চাই। টু দ্য গার্লস ওয়ে, সেই পথে আমি বিচরণ করতে চাই, যেই পথে ওই শঙ্খচিলেরা বিচরণ করে, সেই শঙ্খচিলেরা হেঁটে বেড়ায়। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, আর যেই পথে কারা বিচরণ করে? তিমি মাছেরা। ওয়েল কারা? ওয়েল হচ্ছে তিমি মাছ। অ্যান্ড ওয়ে দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, আর সেই পথে বিচরণ করতে চাই। এই তিমি মাছরা কোথায় থাকে? যেখানে জল বেশ ঠান্ডা, সেখানে বাতাস কীরকম হয়? ঠিক একটা ওয়েটেড, ধারালো, ধার দেওয়া ছুরির মতন, একদম গায়ের মধ্যে এসে সেই হাড় হিম করা হাওয়া যেন বিঁধে যায়। এতটাই সেই কনকনে ঠান্ডা হাওয়া যে গায়ে যখন এসে লাগে মনে হবে কেউ যেন একটা ধারালো ছুরি গায়ের ওপর বসিয়ে দিয়েছে। এই রকম ভয়ঙ্কর ঠান্ডা, সেই পথে আমি যেতে চাই। ঠান্ডাকে কবির ভয় নেই, কবি বলছেন সেইখানে আমি যেতে চাই যেখানে এই শঙ্খচিলেরা বিচরণ করে, তিমি মাছেরা বিচরণ করে, আর হাওয়াটা যেখানে ওই ধারালো ছুরির মতন কেটে কেটে গায়ে বেঁধে। And all I ask is a merry yarn from a laughing fellow rover. আর আমি চাই কি? একটা মেরি, মেরি মানে প্রফুল্ল বা আনন্দমুখর। ইয়ার্ন কথাটা এখানে গল্প বোঝায়। আর আমি চাই কি? একটা বেশ আনন্দের গল্প শুনতে চাই। কার কাছ থেকে শুনতে চাই? ফ্রম আ লাফিং ফেলো রোভার, আমার হাসি খুশি এক সহকর্মী বা সহনাবিক বা বন্ধু নাবিকের কাছ থেকে আমি শুনতে চাই একটা মজার গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রেকস ওভার, আর তারপর যখন আমার সেই লং ট্রেক, ট্রেক মানে জার্নি বা যাত্রা, আমার সেই লম্বা সমুদ্র যাত্রা যখন শেষ হয়ে যাবে, তখন আমি চাই চুপ করে নিশ্চিন্তে ঘুমাতে আর মিষ্টি স্বপ্ন দেখতে। তাহলে এটা একটা নাবিকের মনের আকাঙ্ক্ষা, নাবিকের মনের ইচ্ছে অবশ্যই। কিন্তু অনেক ক্রিটিকরা বলেছেন যে এই কবিতাটার মধ্যে হয়তো আরেকটা অন্তর্নিহিত অর্থ আছে। অনেক ক্রিটিকরা বলছেন যে এই সমুদ্র হচ্ছে একটা সাধারণ সুন্দর নির্ঝঞ্ঝাট জীবনযাপনের প্রতীক, যেই জীবনটা অনেক বেশি প্রকৃতির কাছাকাছি, এবং এই কারণে এই প্রকৃতির কাছাকাছির জীবনে যদি কোনো ঝড় আসে, সেই ঝড়টার সঙ্গে সমঝোতা করার বা সেই ঝড়টার মোকাবেলা করার জন্য কিন্তু আমরা অনেক বেশি তৈরি হয়ে থাকতে পারবো। আর লাস্টে যে লং ট্রেক কথাটা বলা হচ্ছে, যে লম্বা যাত্রার কথা বলা হচ্ছে, সেটাও হয়তো বোঝাচ্ছে আমাদের যে জীবনযাত্রা সেটাকেই। আর কোয়াইট স্লিপ যার কথা লাস্টে বলা হয়েছে, সেটা হয়তো শান্তির মৃত্যু। এই শান্তির মৃত্যু সবাই চায়, সবাই কামনা করে, এবং কবিও তার জীবনযাত্রার শেষে যাতে শান্তিতে মৃত্যুর রাজ্যে পাড়ি দিতে পারেন সেই কামনাই করছেন। কিন্তু মূলত আবারও বলতে হবে, কবিতাটা কিন্তু এক নাবিকের ইচ্ছা পূরণের গল্প, তার ইচ্ছে পূরণের আশা, তার সমুদ্রে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার প্রবণতা। কবিতা তো শেষ হলো,
এবারে আমরা এক্সারসাইজগুলো করব। Comprehension exercises 1 নম্বর। The poet asks for a sail, the color of which would be, সেলটার রং বা পালের রং কবি কী চাইছেন? হোয়াইট, হোয়াইট চাইছেন। While going down to the sea, the poet wants to hear the crying of, কাদের চিৎকার শুনতে চাইছেন? সি গার্লসদের চিৎকার শুনতে চাইছেন। The wind on the sea is like a wetted, সমুদ্রে যে কনকনে ঠান্ডা বাতাস সেটা একটা ধারালো কিসের মতন? নাইফ অর্থাৎ ছুরির মতন। এবার ট্রু ফলস, আর ট্রু ফলসের সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। মনে রাখবে যখন সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় তখন কিন্তু ডাইরেক্টলি লাইন কোট করতে হয় গিভেন স্ট্যান্সা বা গিভেন প্যাসেজ থেকে। তুমি নিজের মতো করে সাজিয়ে কিন্তু লিখতে পারবে না, তোমাকে এখানে ডাইরেক্ট কোট করতে হবে তোমাকে দেওয়া কবিতা বা দেওয়া গল্প থেকে। টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। এটা কি সত্যি যে জাহাজটাকে স্টিয়ার করার জন্য, পরিচালনা করার জন্য কবির চাঁদের সাহায্য দরকার? না, এটা সত্যি নয়, তাই এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই এই লাইনটা হবে, অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ and a star to steer her by. And all I ask is a tall ship, এটুকু না লিখলেও নাম্বার পাবে, শুধু a star to steer her by লিখলেও হবে, বাট পুরো লাইনটা লেখাই বেটার। নাম্বার বি, the call of the running tide is wild and clear. সেই প্রবাহমান যে জল, তার যে ডাক সেটা ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এটা অবশ্যই ট্রু, এটা বন্য এবং স্বচ্ছ স্পষ্ট একটা ডাক, তাই এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইন, ওখানকার মাঝখান থেকে লিখলেই হবে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল। ওই অবধি লিখলেও হবে, দ্যাট মে নট বি ডিনাইড যদি লেখো তাতেও ভুল হবে না। আর লাস্ট কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার সি, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি প্রথমবার সমুদ্রে যাচ্ছেন। এটা একেবারেই সত্যি নয়, কারণ কবি বারবার আগেন কথাটা ইউজ করেছেন, তাই এটা ফলস। আর এই লাইনটা তো প্রত্যেকটা স্ট্যান্জাতেই রিপিট করা হয়েছে, তাই এই লাইনটাই লিখতে হবে। প্রত্যেকটা স্ট্যান্জার যেটা ফার্স্ট লাইন একবারই লিখতে হবে অবশ্যই, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন, কারণ এই আগেন শব্দটাই প্রমাণ করে যে প্রথমবার নয়, কবি আগেও অনেকবার সমুদ্রে গেছেন। আর এই যে 3টে কোয়েশ্চেন দেওয়া আছে, এই 3টে কোয়েশ্চেনের উত্তর তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। এর থেকে ভালো লিখতে পারলে অবশ্যই চেষ্টা করবে এর থেকে ভালো লিখতে।